শেখ হাসিনা মোদির সঙ্গে পরিকল্পনা করে পানি দিয়ে বাংলাদেশকে বিপদে ফেলতে চায়। যে কোনো মুহূর্তে বাংলাদেশের উপর আক্রমণ করতে পারেন ভারত। ডক্টর ইউনূস এখন কি করবেন, বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। তিস্তার পানি নিয়ে বাংলাদেশকে কথা দিয়ে খেপেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভারত সরকার বরাবরই বাংলাদেশের উপরে টর্চার করে আসছে দীর্ঘ একটা সময় ধরে। ডক্টর ইউনূসের সরকারটা বসতে না বসতেই বাংলাদেশ সরকারের সেনাবাহিনী দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি ভালো আছেন। এইমাত্র পাওয়া খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমরা দেখতে চলেছি এবং সেই আলোচনার বিষয়বস্তু হয়তো বা দেখেছেন। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশি মানুষের সাথে এমন আচরণ করতে পারে তা কোনোদিন কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। বাংলাদেশের নব্য ডক্টর ইউনূসকে বিভ্রান্ত করার জন্য, মানুষের কাছে এটা পরিচয় করিয়ে দেওয়ার জন্য যে শেখ হাসিনাই ভালো ছিল, এই কারণেই শুধুমাত্র বাংলাদেশে পানি ছাড়া হয়েছে এমন গোপন তথ্য আমাদের হাতে এসেছে। দর্শক, পাশাপাশি বন্যায় বাংলাদেশকে ভাসিয়ে দেওয়ার পরে কঠিনভাবে ফেঁসে যাচ্ছে ভারত। আপনারা জানেন, বাবর তাকে কিন্তু ছেড়ে দেওয়া হতে পারে ভারতকে কাঁপানোর জন্য। দর্শক, চলুন এই বিষয়ে একটা আলোচনা শুনে আসি, আশা করি সঙ্গেই থাকবেন। ডক্টর ইউনূসের এই অন্তর্বর্তী সরকারের কাছে আমরা সারা বাংলাদেশের মানুষ একটা দাবি রাখছি। এই দাবিটা হচ্ছে, ভারতের সাথে বাংলাদেশের যেই সকল অঞ্চলে বাঁধ নির্মাণ করা আছে, সেই বাঁধগুলার বিপরীতে আমাদের দেশের পক্ষ থেকে আরও একটা বাঁধ তৈরি করা হোক নির্দিষ্ট দূরত্বে আমাদের সীমান্তে। তারাটা যদি হয়ে থাকে হাইটে 100 ফুট, আমরা বানাইতে হবে 150 ফুট। এটা কেন? আর এটা বানাইতে হবে চিনরে দিয়া। এটা কেন করতে হবে? ভারত তাদের প্রয়োজনে আমাদেরকে পানি দেয় না। আমাদের যখন পানির দরকার হয় সেই পানি আমরা পাই না। আবার আমাদেরকে এমন টাইমে দেওয়া হয় যে পানি আমাদের জন্য মরণ হয়ে আসে, আজরাইল হয়ে আসে। তো তাদের থেকে আমাদের বাঁধটা একটু উঁচু হইতে হবে, যেন তারা যদি পানি ছাইরাও দেয় আমাদের বাঁধে এসে আটকায় যাবে। অতিরিক্ত পানি ছাড়লে এই পানি উল্টা তাদের দেশেরটা তাদের দেশে প্রবেশ করবে। ভালো নেই ত্রিপুরার অবস্থা, আমরা স্বীকার করছি, কিন্তু আমাদের দেশটাকে এভাবে ভাষায় দিতে পারে না। তারা তাদের দেশের সরকারের মাধ্যমে এই পানির ফ্লো অন্যদিকে কিভাবে নেওয়া যায় সেইটা চিন্তা করা উচিত। কারণ ভারতে, সারা পৃথিবীতে প্রাকৃতিক দুর্যোগ আছে, কিন্তু এই দুর্যোগ আপনার উপর দিয়ে আসছে, আপনি ঠেলা দিয়ে আমার উপরে ফালাই দিবেন, এটা হইতে চাচ্ছি। আমার নিজের জেলা কুমিল্লা জেলার বুড়িচং থানা সহ আশপাশের যতগুলো জেলাতে এই মুহূর্তে ভারতের যে পানি, পাশাপাশি আমাদের দেশেও বৃষ্টি হচ্ছে, বাট আমাদের বৃষ্টিতে এত ভয়াবহ বন্যার পরিস্থিতি আমরা কখনো দেখি নাই। প্রায় 31 বছর পর ত্রিপুরা রাজ্য থেকে খুলে দেওয়া হয়েছে তাদের বাঁধ। তবে ত্রিপুরা রাজ্য এই মুহূর্তে খুবই ভয়ঙ্কর অবস্থা। স্বাভাবিকের চেয়ে 1200 মিলিমিটার বৃষ্টি আপনার বেশি হয়েছে। ত্রিপুরা রাজ্য সরকারও জরুরি অবস্থা ঘোষণা করেছে। এখন ভারত সরকার বরাবরই বাংলাদেশের উপরে টর্চার করে আসছে দীর্ঘ একটা সময় ধরে। ডক্টর ইউনূসের সরকারটা বসতে না বসতেই প্রাকৃতিক দুর্যোগ সব দেশে আছে, সেই দেশের নিজস্ব মোকাবেলার সিস্টেম থাকে। আমরা কোন দেশের উপর ঠেলা ফালাই দেই, এটা প্রাকৃতিকভাবেই এগুলোর একটা গতিপথ থাকে। সেই গতিপথকে সংস্কার করে তারার পানি তারা নিতে হবে। এই মুহূর্তে এই কাজটা ডক্টর ইউনূস সরকারের জন্য একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। তবে আমরা সারা বাংলাদেশের মানুষকে একত্রিত হতে বলবো যে আপনারা যার যার জায়গা থেকে ভূমিকা রাখবেন। প্রায় 31 বছর পর বাঁধ খুলে দেওয়ায় আপনার ত্রিপুরা থেকে বাংলাদেশে হু হু করে ঢুকছে পানি। গেল কয়েকদিন যাবৎ ত্রিপুরা রাজ্যে আপনার টানা ভারী বর্ষণ চলছে। অবিরামে বৃষ্টিপাতে সেখানকার বিভিন্ন জনপদও পানির নিচে তলিয়ে গেছে। আপনার জলাধারে কাছাকাছি পৌঁছে গেলে ডুম্বুর জলাধারের বাঁধের যে স্লুইস গেট সেটা খুলে দেওয়ার খবর এসেছে। আর এর ফলে আমাদের কুমিল্লার গুমতি, সিপাহী জলা জেলার বিস্তীর্ণ এলাকার বাড়িঘর এবং কৃষি জমি ভেসে গেছে। আমরা যদি দেখি আমাদের বাংলাদেশের বেশ কয়েকটা জেলাতে আজকে আপনার বন্যা পরিস্থিতি খুবই খারাপ অবস্থা তৈরি হয়েছে। এর পাশাপাশি কুমিল্লাতে এই মুহূর্তে গুমতিতে পানি আপনার ব্যাপক হারে ঢুকছে। আমরা 8টা জেলার অবস্থা সবচেয়ে খারাপ দেখেছি, বন্যার কবলে 8 জেলা। আর আজকে রাতের তথ্য হচ্ছে আরও 12টি জেলা ফ্লাডেড হতে পারে এই উজান থেকে নেমে আসা পানির ঢল। সর্বশেষ আমরা যদি দেখি আপনার সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়ি জেলা বন্যা কবলিত হয়েছে। আর আরও বেশ কয়েক জেলা এখানে কানেক্টেড হবে। তবে সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে নোয়াখালী, আমাদের কুমিল্লার অবস্থাও খারাপ, আখাউড়ার অবস্থাও খারাপ, বান্দরবানের অবস্থাও খারাপ। তো সকল কিছু মিলিয়ে আমাদের দেশে ভারী বৃষ্টিপাত হচ্ছে, বর্ষার মৌসুম। কিন্তু আমরা একটা কথা বরাবরই বলতে চাই,
ভারতের সাথে আমাদের যে সীমান্তবর্তী নদীপথ আছে, যেই বাঁধ আছে, যেই প্রকল্প আছে, সেইখানে কাউন্টার আমাদেরকে আরেকটা তৈরি করা উচিত। এটা আমাদের স্বার্থে। আমাদের যখন ফসলি জমি শুকনা থাকে, পানি আসে না, আর আমাদের যখন পানি দরকার হয় না, যে পানি আজরাইলের বেশে আসে সেটাই ছেড়ে দেয়। তাদের রাজ্যকে বাঁচানোর প্রয়োজনে, কিন্তু তাদের রাজ্যকে বাঁচানোর প্রয়োজনে তাদের পানি তাদের দেশের ভেতর দিয়া এটাকে অন্য খাতে প্রবাহিত করতে হবে। যদি এটা না করা হয় তাহলে সারা বছর পানির হিস্সা, ন্যায্য হিস্সা আমাদেরকে দিতে হবে। আমরা তো নিয়ে মিয়ানমারের উপর ছেড়ে দেওয়ার সুযোগ নেই। আমাদেরটা বিভিন্ন জায়গায় ফ্লাডেড হইয়া, বাড়িঘর ধ্বংস হইয়া এগুলা চলে যায় সাগরে, মহাসাগরে। তা আল্লাহ সারা বাংলাদেশের মানুষকে এই বন্যার হাত থেকে বাঁচাক। ত্রিপুরার ভাইদেরকেও যারা আছেন, সাধারণ মানুষ এই বন্যাতে আসলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাহাড় ধসে যাচ্ছে। আল্লাহ সবাইকে এই কি বলে যে মুসিবতের হাত থেকে রক্ষা করুক। সবাই সাবধান থাকবেন, সচেতন থাকবেন, আর কি নিরাপদ আশ্রয়ে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে বাংলাদেশের মানুষের পরিস্থিতি এখন আর ভালো নেই। আমাদের যেই মুহূর্তে আমরা সবাই খুব ভালোভাবে জীবনযাপন করছি, সেই মুহূর্তে আমাদেরই একটি অঞ্চলের প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, প্রিয় মায়েরা, প্রিয় শিশু, কন্যা, সন্তান সবাই এক মহাবিপদের মধ্যে তাদের দিনাতিপাত করছে। আজকে রাতটা কিভাবে তারা কাটাবে সেটা আমার কাছে জানা নাই, এবং রাতের পরে কালকে সকালে কি ভয়াবহ নিউজ আমাদেরকে শুনতে হবে সেটাও আমার কাছে এই মুহূর্তে জানা নাই। চরম একটি অস্থিরতার মধ্যে আমাদের এই ফেনী, নোয়াখালী, কুমিল্লার মানুষগুলো এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোর মানুষগুলো তাদের দিনাতিপাত করছে। কঠিন এক পরিস্থিতির মধ্যে তাদের এখন দিন চলছে এবং যাচ্ছে। একদিকে তারা নিজেরাই বাড়ি থেকে বের হতে পারছেন না, বের হয়ে মানুষের সামনে আসতে পারছেন না, তারা ঠিকমতো সঠিকভাবে তারা তাদের জীবনকে পরিচালনা করতে পারছেন না। অন্যদিকে আবার তারা তাদের খাদ্য সংকট, তাদের বাসস্থানের সংকট, তাদের নিরাপত্তার সংকট, শিশুদের সঠিকভাবে জীবনযাপনের সংকট, এক কথায় বলতে গেলে এখন চরম একটি কঠিন পরিস্থিতির মধ্যে তারা তাদের সময় পার করছে। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন বাংলাদেশ সরকারের সেনাবাহিনী তারা সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে। অন্যান্য বাহিনীগুলোও তারা তাদের জন্য সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছে, কিন্তু এই অব্যাহত সহযোগিতাই আমাদেরকে কোনোভাবে বাংলাদেশের এই ক্ষতিগ্রস্ত জায়গার মানুষদের সব সমস্যার সমাধান করে দিতে পারছে না। এর অন্যতম কারণ হচ্ছে যে কেউ কখনো ভাবতেও পারে নাই যে এই পরিমাণ পানি এখানে আসবে। এবং আপনারা জানেন যে ভারত পরিকল্পিতভাবে আপনার এই জায়গায় চরমভাবে মানুষকে বিব্রতকর অবস্থায় ফেলানোর জন্য এরকম একটি পরিস্থিতি তারা তৈরি করে দিয়েছে। কোনো নোটিশ ছাড়া তারা এই গেট খুলে দিয়েছে। গেট খুলে দিয়ে তারপরে আজকের সমস্ত পানিগুলো বাংলাদেশে প্রবেশ করিয়ে দিয়েছে এবং সবাইকে বন্যায় প্লাবিত করে দিয়েছে। শুধু তাই নয়, ভারতের মিডিয়াগুলোতে পর্যন্ত আজকের এই বন্যার ব্যাপারে নিউজ প্রকাশ করতে গিয়ে তারা সেখানে অট্ট হাসি প্রকাশ করছে তারা, যে বাংলাদেশে বন্যায় নাস্তানাবুদ হয়ে যাচ্ছে আমাদের দেশের নাগরিকরা। তো এই যে শেখ হাসিনার কুটচাল এবং শেখ হাসিনার কাছের রাষ্ট্র যারা বাংলাদেশের মানুষের দুর্দিনেও তারা হাসে এবং দুর্দিন তারা নিজেরা ইচ্ছে করে তৈরি করেছে, সেই জায়গায় আসলে আমাদেরকে আরও সতর্ক থাকতে হবে। এখন এই মুহূর্তে বাংলাদেশের সমগ্র নাগরিককে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনাদের যার যা কিছু আছে তাই নিয়ে আমাদের এই ভাইদের পক্ষে আপনাকে দাঁড়াতে হবে। আপনার ভাই, বোন, আত্মীয় স্বজন, আপনি যেখানেই থাকেন না কেন, আপনার পরিবারের কেউ যদি ক্ষতিগ্রস্ত হতো এখন, আপনি বসে থাকতে পারতেন না। এই মুহূর্তে সর্বশেষ তথ্য হচ্ছে যে মহাসড়কে পর্যন্ত হাঁটু সমান পানি। আমাকে যারা তথ্য দিয়েছে তারা যদি মিথ্যা না বলে, আমি তো আর সরাসরি ওখানে এখনো উপস্থিত হতে পারিনি, আগামীকালকের প্ল্যান আছে। তারা বলেছে মহাসড়কে পর্যন্ত, যে ফয়জুল ভাই আপনি যে আসবেন, সড়কে পর্যন্ত পানি উঠে গিয়েছে এবং অনেক সড়কে প্রবেশ করার মতো পরিস্থিতিই নাই। তার মানে আপনি বুঝতেছেন যে বর্তমান পরিস্থিতিটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। একেবারে চরম বিপর্যয় চলছে। শিশুদের জীবন চরম বিপর্যয়ের মধ্যে, বয়স্ক মানুষদের জীবন চরম বিপর্যয়ের মধ্যে। আর ন্যাচারাল কিছু মানুষ তো এমনিই মারা যায়। এই যে বয়স্ক মানুষরা মারা গেলে তাদের দাফন কাফন কিভাবে হবে আমি ভাবতে পারছি না। আপনারা নিশ্চয়ই জানেন গত কয়েকদিন আগে যখন বন্যা হয়েছিল সম্ভবত সিলেট বা বরিশালের কোনো অঞ্চলে, যে মাকে কবর দিতে পারে নাই, কলার কি বলে ভোর খাটিয়ে তাতে ছেড়ে দিতে হয়েছে, তাদেরকে সেখান থেকে দিতে হয়েছে। আজকের বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই, তারা ইমিডিয়েটলি অ্যাকশনে গিয়েছে, তারা চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে বাংলাদেশ একটি যে রাষ্ট্র, তাদের যে অর্থনৈতিক অবস্থা, সেখান থেকে তারা চাইলেই সব কিছু খুব দ্রুত সমাধান করে দিতে পারে না। তাদের হাতে সেই বড় ধরনের ক্যাপাসিটি কিন্তু নেই। অতএব জনগণের পাশে দাঁড়াতে হবে, জনগণকেই জনগণের জন্য কাজ করতে হবে। অতএব আমাদের এই ভলান্টিয়ার সার্ভিস যারা রয়েছেন, আপনারা নিজ উদ্যোগে সেখানে সহযোগিতা করুন।
প্রত্যেকে যার যার পক্ষে সেখানে যাওয়া সম্ভব, আপনারা সেখানে যান। আগামীকালকের আমাদের একটা টিম সেখানে থাকবে। আমরাও ব্যক্তিগত উদ্যোগে আমাদের কাছে যদি কেউ কিছু দেন, সেটা আমরা সেখানে পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা করব। যদিও আমাদের এই লাইভের পর থেকে এখন পর্যন্ত আমাদের কাছে ওইরকম বড় কিছু আসে নাই, ব্যক্তিগত পর্যায়ে আমাদের অনেকেই আমাদেরকে কিছু করেছেন, সেটা দিয়ে কালকে ইনশাল্লাহ আমাদের কিছু সহযোগিতা অব্যাহত থাকবে। কিন্তু আপনারা যদি কম পক্ষে হলেও, আপনি যদি আপনার একদিনের খরচ, আপনি আজকের বিলাসী জীবনযাপন করছেন, কিংবা একদিন আপনার সিগারেটের খরচ, খাবারের খরচ, কিংবা তো দর্শক, দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যারা আমাদের লাইক দেননি, অবশ্যই লাইক দিবেন যাতে করে ভিডিওটি অন্যের কাছে পৌঁছে যায়। অনেকেই বলেন লাইক দিয়ে কি ব্যবসা, লাইক দিয়ে কোনো ব্যবসা না। আপনি যদি লাইক দেন, এই কারণে ভিডিওটি আর একজনের কাছে পৌঁছে যাবে। অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, একটু হলেও যাতে মানুষ সতর্ক থাকতে পারে। অনেকেই বিকাশে টাকা নিচ্ছে, এদের মাঝেও মানুষ প্রতারণা করতেছে। অবশ্যই আপনার নির্দিষ্ট কোনো ব্যক্তি, পরিচিত ব্যক্তি ছাড়া কাউকে বিকাশে টাকা দিয়ে সাহায্য করবেন না, যে তারা সেই টাকাগুলো নিয়ে চম্পট দিবে। এমন না যে বিশ্বাস্ত লোক যদি বিকাশে টাকা চায় বন্যার্থীদের পাশে দাঁড়ানোর জন্য, অবশ্যই তাদের টাকা দিবেন। তো দর্শক, অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের জানাবেন এই মোদী সরকারকে কি করা উচিত। একটা ঘোষণা শুনেছিলাম যে বাবর, সাবেক বিএনপির সময়, সে কিন্তু ভারতকে নাকে দড়ি দিয়ে নিয়ে ঘোরাতো। আমরা চাই বাবরকে ছেড়ে দেওয়া হোক এবং যাতে করে ভারতের টনকটা আবার নড়ে যায়। তো আপনি কি তার পক্ষে? যদি পক্ষে থাকেন, ছেড়ে দেওয়ার পক্ষে থাকেন, অবশ্যই কমেন্টে এ লিখবেন। আর যদি না, ছাড়া লাগবে না এমন হয়, তাহলে কমেন্টে বি লিখবেন। সামান্য এতটুকু লিখলেই হবে। তো দর্শক, ভালো থাকুন।